এতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 3 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে আছে +4 -3 এর মান কত। তাহলে +4 প্রথমটা তো চিহ্ন পাল্টায় না। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু বাইরেও মাইনাস ভেতরেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই +4 আর +3 যোগ হলে হবে +7, মানে শুধু 7। ওই বিয়ের দাগের অ্যান্সারটা হবে শুধু 7 হবে। ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। এটা একটা সমানুপাত, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, এবার চতুর্থ পদটা বার করতে হবে। তাহলে চতুর্থ পদ বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় ভাজিতক প্রথম পদ। তার মানে চতুর্থ পদ সমান 7 গুণ 25 ভাজিতক 5। 25কে 5 দিয়ে কাটলে হয় 5, 5 7 35, এর দাগের অ্যান্সারটা। 3 দিয়েছে x সমান মান y সমান 3 হলে 12x² + 2xy + y² এর মান কত। তাহলে x সমান হচ্ছে আমাদের 1 বসাতে হবে, আর y সমান আমাদের 3 বসিয়ে একটা সাংখ্যমান, এই সংখ্যামালাটার একটা সাংখ্যমান বের করতে হবে। তাহলে 12x² মানে 12 × 1² + 2 × 1 × 3 + y মানে 3² তাহলে 1² মানে 1, তাহলে 12 একে 12, আর এখানে 3 দুগুণে 6 আর 3 3কে 9, 9 6 15, 15 আর 12 যোগ করলে 27, মানে সি এর দাগের অ্যান্সারটা। 4 বলেছে x + 1/x সমান 4 হলে x² + 1/x² এর মান কত হবে। তাহলে x + 1/x সমান 4, উভয় পক্ষকে বর্গ করলে x + 1/x হোল² সমান 4²। তাহলে এটা a + b হোল² সূত্রে চলে যাবে। x² + 2x × 1/x + 1/x² সমান 16। x কেটে গেল, তাহলে এদিকে +2, এটা যখন বাঁ দিক থেকে ডান দিকে যাবে -2 হয়ে যাবে। তাহলে x² + 1/x² সমান 16 বিয়োগ 2 14। তাহলে x² + 1/x² সমান 14 হবে সি এর দাগের অ্যান্সারটা। 5 দিয়েছে আয়তক্ষেত্রের একটি কোণের মান হয় 90 ডিগ্রি। 6 বলেছে যে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে চতুর্ভুজের মধ্যেই ছেদ করে তাদের বলা হয় কুব্জ চতুর্ভুজ। 7 যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আর প্রতিটা কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলা হয়। 8 দিয়েছে রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক। 9 7x সমান 21 হলে x এর মান কত হবে। 7x সমান 21 হলে x সমান 21/7, মানে 3 হবে, এর দাগের অ্যান্সারটা। x এর দাগে 10 এর দাগে বলেছে √25 - √36 + √81 - √16 এর মান কত। তাহলে 25 মানে 5² তাই 5 বেরোবে, আর 36 মানে 6² তাই -6, এখানে 81 মানে 81 মানে 9², তাহলে +9, আর 16 মানে হচ্ছে 4² তাই -4। 5 আর 9 যোগ করবে, আর -6 আর -4 যোগ করবে, তাহলে 5 আর 9 যোগ করলে 14, আর এই দুটো -6 আর -4 যোগ করলে হবে -10, তাহলে 14 থেকে 10 বিয়োগ হলে হবে 4, বিয়ের দাগের অ্যান্সারটা। 11 বলেছে সামান্তরিকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 180 ডিগ্রি, এটা বইয়ে 216 পাতায় রয়েছে। 2 এর দাগে আসি। 2 এর আয়তে দিয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করো 6.76। তো ভাগ পদ্ধতিতে এইভাবে আমি 676/100 করে নিয়েছি, এটা যেহেতু দশমিক ভগ্নাংশ। এবার 676-এর ভাগ প্রক্রিয়া বর্গমূল করেছি, 2 দুগুণে 4, 6 থেকে 4 বিয়োগ হলে হয় 2, 76 নামলো, 2কে 2 দিয়ে গুণ করে 4, এখানে 6 বসালাম, আর 46কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 276, মানে 26² হলো 676, তাই এখানে লিখলাম √26 × 26, আর 10 10কে 100, মানে 10 × 10, তাহলে 26/10 সমান 2.6। তো যেহেতু এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করেছে, দশমিক ছিল বলে আমি দশমিক থেকে সামান্য ভগ্নাংশ নিয়ে ওটা করে দেখালাম, ওইভাবে করতে পারো। আর যদি কারোর ওইভাবে করতে আপত্তি হয় যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করেছে, তো এইভাবে করে দেবে। 2 দিয়েছে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। x দিয়েছে, তো সেটা 1 × x করে ধরবে। তাহলে 1 × x হলে 1 + x/2 হোল স্কোয়ার -1 - x/2 হোল স্কোয়ার। 3 দিয়েছে বিপ্রতীপ কোণ কাকে বলে। এটা তোমাদের বইয়ের 168 পাতায় আছে। এই সংজ্ঞাটা লিখবে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলা হয়।
4 বলেছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে? একটি বিন্দুতে। 5 বলেছে ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে? লিখবে যে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। 6 দিয়েছে চিত্রসহ কাইটের সংখ্যা দাও। চিত্রসহ কাইটের সঙ্গে এটা বই 238 পাতায় আছে। লিখবে যে কোনো চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কাইট বলা হয়। আর এই ছবিটা এঁকে দেবে। তাহলে কোনো চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কাইট বলা হয়। 7 দিয়েছে m+1/m সমান -p হলে m²+1/m² সমান p²/2। এটা প্রমাণ করতে হবে। তাহলে m+1/m সমান -p, উভয় পক্ষকে বর্গ করে পাই m+1 - m² সমান -p²। তো এটাকে a+b² এর সূত্রে ভাঙবে m² + 2m × 1/m + 1/m² সমান p²। সূচক যখন জোড় সংখ্যা হয় তখন ঋণাত্মক সংখ্যা হলে তার ফলটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে 2টা বাঁ দিকে প্লাসে ছিল, বা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে m² + 1/m² সমান p² - 2। এটা প্রমাণিত। 7 দিয়েছে √7 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তো এইভাবে 7-এর পরে দশমিক দিয়ে এরকম জোড়া জোড়া 3 জোড়া শূন্য লিখে রাখবে। তো এবারে 7 2 দুগুণে 4 গেল, 3 হলো, দশমিকটা তুলে দিয়ে এই দুটো জোড়া নামালে 2কে 2 দিয়ে গুণ করে 4, আর এখানেও 6, একে 6 দিয়ে গুণ করে 276, বিয়োগ করে 24, আবার এই জোড়াটা নামালাম। এবারে এই 26কে গুণ করে বসালাম 52, এখানে 4 লিখলাম, আর 52-র পিঠে 4 লিখে হলো 524, 524কে 4 দিয়ে গুণ করে পেলাম 2096। আবার 264কে 2 দিয়ে গুণ করে পেলাম 528, তার পিঠে 5 লিখলাম, এখানেও 5, আর 5285কে 5 দিয়ে গুণ করে পেলাম 26425। তো এই সংখ্যাটা পেলাম। তাহলে √7 2 দশমিক পর্যন্ত আসন্ন মান হচ্ছে 2.65। 2 দশমিক বলেছে তাই 3 ঘর অবধি যাবে, দশমিকের পরে 2 ঘর বলেছে, তো 3 ঘর অবধি গিয়ে দেখছি 5, তাই 4টা 5 হয়ে গেল, তাই হলো 2.65। 9তে দিয়েছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইয়ের দাম হচ্ছে 32 টাকা 20 পয়সা। তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত? তাহলে লিখবে যে প্রথম বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম সমান 2:5। এবার প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5। এবার প্রথম বইয়ের দাম হচ্ছে 32.20। এবার কোনাকুনি গুণ করে নিলাম। তাহলে দ্বিতীয় বইয়ের দাম 32.20 গুণ 5/2। তো কাটাকুটি করে হচ্ছে 80 টাকা 50 পয়সা। দ্বিতীয় বইয়ের দাম 80 টাকা 50 পয়সা। 10-এ দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তো 64 মানে 8 8 64। তো এখানে লিখলাম 8a² + 2 × 8a × 1 + 1²। তো লিখলাম 8a + 1²। এই পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। 11তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো a² y - ay। তো ay কমন নিলে হবে ay × a - 1। 12তে দিয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমায় x একক হলে ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 গুণ একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে যখন আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা বলে দেয়, তো তখন আমরা ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমরা পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে x একক, অতএব একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x/4 মানে x/4 একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? x/4² মানে x²/16 বর্গ একক। 13তে আছে গরিষ্ঠ সাধারণ উৎপাদক নির্ণয় করো, মানে গসাগু বের করতে বলেছে। তো এগুলোকে সব বিশ্লেষণ করে ভালো করে পুরোটা লিখবে। প্রথমে বিশ্লেষণ করবে। তো 12a³ মানে 12 মানে ধরো 3 4 12, তাই 2 গুণ 3 গুণ 2 গুণ a গুণ a গুণ a গুণ b এটা এর মাথায় একটা রাইট চিহ্ন, স্কোয়ার নয়। আর 8ab² এইভাবে বিশ্লেষণ করেছি। 24 abc-কেও এভাবে বিশ্লেষণ করে নিয়েছি। তো এদের মধ্যে কমন যেগুলো টিক মেরে নিয়েছি। তাহলে গরিষ্ঠ সাধারণ উৎপাদক হচ্ছে 2 গুণ 2 গুণ a গুণ b মানে 4ab। 3-এর আয়তে বলেছে একটা চতুর্ভুজ রেস্ট অঙ্কন করো। RE সমান 6, ES হচ্ছে 4.5, ST 5.5, TR হচ্ছে 5.5 সেমি, ET হচ্ছে 7.5 সেন্টিমিটার। তো একটা খসড়া এভাবে মানে একটা রাফ স্কেচ আর কি, ফ্রি হ্যান্ড স্কেচ এইভাবে একটা মোটামুটি করে রাখবে যে তোমার ছবিটা ঠিক এইভাবে হবে আর কি। তো এই হচ্ছে RE ST, এই আমাদের রেস্ট।
তো এই ছবিটাই আমরা আঁকবো। তো তার জন্য আমরা এই যে মানে সরল রেখাংশগুলো আছে 6 সেমি, 4.5, 5.5, 7.5, তো এইগুলো আমরা এখানে এঁকে নেব। তো এইভাবে সরলরেখাংশগুলো টেনে নেবে। তো এবার একটা যে কোনো মাপের সরলরেখাংশ কাটবে। কেটে প্রথমে যেটা 7.5 মানে কর্ণটা আগে আমরা টেনে নেব। তো একটা যে কোনো মাপের সরলরেখাংশ এখানে কাটলাম। এই প্রান্ত বিন্দুটাকে স্পষ্ট করবে। তো এইভাবে 7.5 মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দেবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম ই আর টি বিন্দু পেলাম। তাহলে আমরা ই বিন্দু এবং টি বিন্দু পেয়েছি। তাহলে আমরা ই বিন্দুতে কাঁটা বসে আমরা আর 6 সেমি মাপটা নেব, আর ই বিন্দুতে কাঁটা বসে একটা বৃত্তচাপ এঁকে রাখবো। এইভাবে 6 সেমি মাপটা নিয়েছি। এবার ই বিন্দুতে কাঁটা বসে ওপরের দিকে আর বিন্দুটা পাওয়ার জন্য একটা বৃত্তচাপ এইভাবে এঁকে রাখবে। তাহলে এরপরে আমরা যাব ই থেকে আমরা যাব তোমার টিআর এর মাপটা নেব, মানে আর টি যেটা বলতে পারো 5.5 এই মাপটা নেব। তাহলে এইভাবে মাপটা নিয়ে এবার টি বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরের বৃত্তচাপটাকে ছেদ করে দিলে আমরা আর বিন্দুটা পেয়ে যাব। এই আমরা আর বিন্দু পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের এস বিন্দুটাকে তৈরি করতে হবে। এইভাবে তাহলে আমরা আর বিন্দুটা পেয়ে গেলাম। এবার আমরা এস বিন্দুটা নেব। তো এস বিন্দুটা নেওয়ার জন্য আমরা এসটি মাপটা নেব। এসটি মানে সেটাও 5.5 সেন্টিমিটার। তাহলে টি বিন্দুতে কাঁটা বসিয়ে নিচের দিকে বৃত্তচাপটা একটা আঁকবে, এঁকে রাখবে বড় করে। আর এবারে তাহলে পড়ে রইল আমাদের এস বিন্দু মানে ইএস মানে 4.5। এই 4.5 মাপটা নেব। এইভাবে 4.5 মাপটা নিয়ে ই বিন্দুতে কাঁটা বসিয়ে এইখানে একটা নড়ে গেল। তো এই ছেদ বিন্দু আমরা পেয়ে গেছি। এখানে একটু নড়ে গেছে বলে দাগ হয়ে গেছে, তো তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই করবে। তো আমরা এখানে এস পেয়ে গেলাম। তাহলে আর ই এস টি। এবারে আমরা ইএস এস টি আর আর টি যোগ করে দেব। তাহলে এই আমাদের রেস্ট তৈরি হয়ে গেল। এরপরে যেটা রয়েছে 2 নম্বরে যেটা রয়েছে বলেছে সুমন লিখলো এবি 4 সেমি, বিসি 3 সেমি, সিডি হচ্ছে 5.5 সেমি, ডিএ হচ্ছে 5 সেমি, বিডি হচ্ছে 6.5 সেমি। এখান থেকে এবিসিডি চতুর্ভুজ অঙ্কন করো। তো সেটাও আমরা এঁকে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি 6.5 সেমিটা আমাদের কর্ণর দৈর্ঘ্য আর কি। তাহলে এখানে যতগুলো সরল রেখাংশ আছে 4 সেমি, 3 সেমি, 5.5, শুধু 5, 6.5 সেমি, এগুলো আবার আমরা এঁকে নেব। তো আবার এইভাবে সরলরেখাংশগুলোকে এঁকে নেবে, নিয়ে যে কোনো মাপের একটা সরলরেখা কাটবে। এইভাবে যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে নেবে। তো কেটে নিয়ে আগে কর্ণ যেটা বিডি হচ্ছে আমাদের কর্ণটা আগে কেটে নেবে। তো এইভাবে বিডি কর্ণটা কেটে নিয়েছি। এখানে লিখে দেবে বি, এটা লিখে দেবে ডি। তাহলে বিডি কর্ণ যখন আমরা কেটে নিলাম, তাহলে এবার আমরা এ বিন্দুটা পাওয়ার জন্য 4 সেন্টিমিটার মাপ নেব। 4 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরের দিকে একটা বৃত্তচাপ এঁকে রাখবো। তাহলে বি বিন্দুতে কাঁটা বসিয়ে 4 সেন্টিমিটার মাপ নিয়েছি। এইভাবে ওপরের দিকে একটা বৃত্তচাপ আঁকবে। আর এ বিন্দুটা পাবো বলে এডি, এবার এডির মাপটা নেব, মানে হচ্ছে 5 সেন্টিমিটার। এডির মাপ নিয়ে ডি বিন্দুতে কাঁটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। এইভাবে মাপটা নেবে, নিয়ে এবার ডি বিন্দুতে কাঁটা বসিয়ে এইটাকে ছেদ করে দিলে তাহলে এটা আমরা এ বিন্দু পেয়ে গেলাম। এটা লিখে দিলে এ। এবারে আমাদের দরকার এ বি। এবার সি বিন্দুটা চাই। সি বিন্দুর জন্য আমরা বিসির মাপটা নেব। বিসি ছিল 3 সেন্টিমিটার। এইভাবে আমরা বিসির মাপটা নেব, নিয়ে বি বিন্দুতে কাঁটা বসিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবো। এইভাবে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে বিসি আর হবে এবার আমাদের সিডি। সিডি মানে হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে 5.5 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে নিয়ে আমরা এখানে সিডির মাপটা নেব, নিয়ে ডি বিন্দুতে কাঁটা বসিয়ে
এখানে ছেদ করলাম, তাহলে আমরা এই সি পেয়ে গেলাম। এটা আমাদের সি পেয়ে গেলাম। এবার আমরা বিন্দুগুলো জুড়ে দেব। তো আমাদের চতুর্ভুজটা মোটামুটি এরকম দেখতে হবে। 3 দিয়েছে চিত্রসহ সংজ্ঞা দাও রম্বস, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। আচ্ছা, প্রথমে আছে রম্বসের সংজ্ঞা দিতে বলেছে। লিখবে যে সামান্তরিকে 4টি বাহুই পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। আর এইভাবে ছবিটা দেখে যেভাবে আছে ওইভাবে এঁকে দেবে। তারপরে আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়াম লিখবে যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর তির্যক বাহু দুটি পরস্পর অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এই ছবিটা দিয়ে দেবে। এরপরে আছে আয়তক্ষেত্র। লিখবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এই ছবিটা দিচ্ছ। এরপরে আছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এখানে দুটো উত্তর দেয়া আছে, তো অথবাটা ছোট আছে, অথবাটা লিখবে যে সামান্তরিকে 4টি বাহুই পরস্পর সমান আর প্রতিটা কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। আর এই ছবিটা দিয়ে দেবে। হয়ে গেল। এবারে 4তে আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আয়তে আছে 3টে উৎপাদকে বিশ্লেষণ আছে, যে কোনো দুটো করতে হবে। 25 x² + 30x + 9, তাহলে 25 x² মানে 5x হোল স্কোয়ার প্লাস 2 × 5x + 3 মানে ওই 30x + 3², 9 মানে 3²। তো এখান থেকে আমরা পাচ্ছি 5x + 3 হোল স্কোয়ার মানে 5x + 3 × 5x + 3। নাম্বার 2তে আছে 4x² - 60। তো 4 যদি কমন নিই তাহলে এখানে থাকছে x² - 4, 4 মানে হচ্ছে 2² তাই লিখলাম 4 × x² + 2²। তো এটা a² - b² এর সূত্রে চলে গেলাম, 4 × x + 2 × x - 2। 3 নম্বরে আছে 81 x⁴ + y⁴। তো এটা 81 মানে 9² তাই 9x² হোল স্কোয়ার প্লাস 2y² হোল স্কোয়ার, তাহলে a² + b² এর সূত্রে গেলাম। তো a² + b² এর সূত্রে আমরা নিলাম 9x² + 2y² হোল স্কোয়ার - 2 × 9x² × 2y²। তো এখান থেকে 9 দুগুণে 18, 18 দুগুণে 36 x² y² পেলাম। তাহলে 36 মানে 6 এর স্কোয়ার। তাহলে আবার এইভাবে লিখলাম। তাহলে এখানে এটা b ধরলে a² - b² তাই 9x² + 6xy + 2y² আর 9y² x² - 6xy + 2y²। 5-এ আছে সমাধান করো দিয়েছে 12x + 8 = 7x + 28। তো এক্সগুলোকে এক জায়গায় আনলাম আর সংখ্যাগুলোকে এক জায়গায় নিলাম। তো সেখানে পেলাম 12x - 7x, যেহেতু 7xটা ডান দিকে প্লাসে ছিল বাঁ দিকে গিয়ে মাইনাস হলো। আর 8-এর ক্ষেত্রে একই ব্যাপার, এই বাঁ দিকে প্লাসে ছিল ডান দিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে হচ্ছে 5x = 20, অতএব x = 20/5 = 4। 2 নম্বর যে সমাধানটা রয়েছে 7y + 5 = 40। তাহলে 7y + 5, তাহলে 5টাকে ডান দিকে আনতে মাইনাস হয়ে গেল, তাহলে 7y = 35, অতএব y সমান হচ্ছে 35/7 = শুধু 5। 3-এতে আছে 5 × x + 3 + 4 × 2x + 6 = 0। তো এটা গুণ করে বার করলাম 5x + 15 + 8x + 24 = 0। তাহলে 5x আর 8x যোগ করলে হচ্ছে 13x মানে 13x প্লাস, আর 24 আর 15 যোগ করলে 39, 39 বাঁ দিকে প্লাস আছে তাই সমান চিহ্নের ডান দিকে যেতে মাইনাস হয়ে যাবে। আর x সমান 13 আর x হচ্ছে গুণে আছে মানে 13 গুণ x, তাই 13টা বাঁ দিক থেকে ডান দিকে এসে ভাগে চলে এলো। -39কে 13 দিয়ে ভাগ করলে হবে -3, তাই x সমান হবে -3। 6-এর দাগে আসি। 6-এর আয়তে দিয়েছে 100 মিটার লম্বা একটা ট্রেন, মানে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তো কোনো ট্রেন যখন গাছকে অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্যই যায়, তাহলে দূরত্ব আর সময় করে সাজিয়ে নেবে। তাহলে 60 কিলোমিটার মানে 60 × 1000 মিটার যাচ্ছে 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ডে, 100 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে দূরত্ব আর সময় হচ্ছে সরল সমানুপাতিক, তো সমানুপাতের আকারে সাজিয়ে নিলাম। তাহলে x সমান হচ্ছে 100 × 3600/60 × 1000। তো শূন্যগুলো সব কেটে দিলাম আর 36কে 6 দিয়ে কাটলাম, 6 হলো 6 × 6 = 36, তার মানে 6 সেকেন্ড। তাহলে একটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে। 2-এতে বলেছে একটি বর্গাক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 6400 বর্গমিটার আর প্রতি মিটারে 350 টাকা খরচ করে জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তো জমির চারিদিকে বেড়া দিচ্ছে মানে জমির পরিসীমা জানতে হবে। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল থেকে একটি বাহুর দৈর্ঘ্য বার করবে। জমির একটি বাহুর দৈর্ঘ্য কী করে বার করবে, যেহেতু জমিটা বর্গাকার তাই ক্ষেত্রফলের বর্গমূল বের করব। তো এখানে 6400 আছে মানে 80 × 80,
তো সেখান থেকে 80 বেরোবে, তাই বর্গাকার জমির একটি ধারের দৈর্ঘ্য হবে 80 মিটার। তাহলে জমির পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ 80 মিটার মানে 300, 4 8 32, 320 মিটার। তাহলে 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 350 টাকা, 320 মিটারে বেড়া দিতে খরচ হবে এই টাকাটা 1,12,000 টাকা। 3 বলেছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:2, পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে লিখবে দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার, প্রস্থ 2x। তাহলে পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে 160। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 5x, আর 2 গুণ ছিল তো এটা ভাগে চলে এলো, 160 ভাগ 2 মানে 80। তাহলে x সমান 80/5 সমান 16। তাহলে দৈর্ঘ্য 3x মানে 3 গুণ 16 48 মিটার, আর প্রস্থ 2x মানে 2 গুণ 16 32 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল হবে 48 গুণ 32 মানে 1536 বর্গমিটার। 4 একটা পর্বতশৃঙ্গের উচ্চতা দেখতে বলেছে, আর ছক কাগজে 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করতে বলেছে। তো খুব বেশি ক্ষুদ্র একক মানে যেমন ধরো এই যে 8610 বা 6710, এইভাবে না করে 1 একক সমান 1000 মিটার ধরেছি। এবার এইভাবে পর্বতশৃঙ্গের নাম লিখেছি, আর এখানে 1000 2000 করে নিয়েছি। তো মোটামুটি মাঝে একটা গ্যাপ রেখেছি যেখানে 500 ধরতে পারবো, মানে 1000-এর মাঝ বরাবর 500। তো সেই হিসাবে আমাদের প্রথমে যেটা ছিল 8610, তো 8000-এর পরে এইটা ধরো 500, এই 600 আর কি, 10টার অত ছোট ধরা হয়নি। এইভাবে ধরে স্তম্ভচিত্রটা তৈরি করেছি। 5 দিয়েছে 70 মিটার লম্বা একটা রেলগাড়ি একটা স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে, গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে 70 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে কত মিটার যাচ্ছে। সময়ের দূরত্ব সরল সম্পর্ক সাজিয়ে নিলাম। তাহলে x সমান 3600 গুণ 70/25, তো কাটাকুটি করে হচ্ছে 1080 মিটার। তো এটাকে আমার কিলোমিটারে নিয়ে যেতে হবে, যেহেতু গতিবেগ চেয়েছে ঘন্টায় কত কিলোমিটার। তো 1080-কে 1000 দিয়ে ভাগ করলে হবে 10.08 কিলোমিটার। তাহলে গতিবেগ 10.08 কিলোমিটার পার ঘন্টা।